এটা বলতে গেলে আমার চোখে পানি আসে, আমি নিজেকে ধরে রাখবো। আপনি মনে করেন এই আন্দোলনটা একটা চক্রান্ত ছিল? অবশ্যই চক্রান্ত ছিল। একটা লোভনীয় জায়গা যেখানে ক্ষমতায় গেলে অর্থ বানানো যায়, ক্ষমতার দাপট দেখানো যায়, সেখানে যাওয়ার জন্য অবশ্যই মানুষ চক্রান্ত করবে। চক্রান্ত ছিল, এটা নিয়ে কোনো তর্ক বিতর্ক নাই। কিন্তু আজকে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি যে একটা মোটা স্পেকট্রামে ছবি তোলেন, বেশিরভাগ ছেলে মেয়ে যারা ওই আন্দোলনে গিয়েছিল বা দূর থেকে সমর্থন দিয়েছিল, জেনে বুঝে না জেনে, এখন তো অনেকে পস্তাচ্ছে যে ভাই কি করলাম। তাদের বয়সের স্পেকট্রাম যদি হিসাবে নেন, তাহলে তাদের বয়স তো 15 বছর আগে ছিল 10 থেকে 15। তারা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ দেখে নাই, বঙ্গবন্ধুকে তো দেখেনি নাই। তারা তো মেজর জেনারেল জিয়াউর রহমানকে দেখে নাই, খালেদা জিয়ারে দেখে নাই, তারেক জিয়ারে দেখে নাই, তারা মতিউর রহমান নিজামীকে দেখে নাই, গোলাম আজমকে দেখে নাই। তারা শুধু দেখছে আমাদেরকে 15 বছর। আপনি চিন্তা করতে পারেন, বঙ্গবন্ধুর একটা মূর্তিতে একটা ছেলে পেশাব করে দিচ্ছে, হাজার হাজার শত শত ভিডিও ক্লিপ। আপনি চিন্তা করতে পারেন, এটা কি আমার সফলতা? আওয়ামী লীগ ক্ষমতায় না থাকতে পারে, আওয়ামী লীগের পতন হতে পারে, অনেক কিছু হতে পারে। আওয়ামী লীগ তো দল, মানে আমি ভুল বলছি, দলের না, মানে একটা সরকারের পতন হতে পারে। কিন্তু জাতির জনককে আপনি অপমান করছেন, তার মানে আমি কি শিখাইলাম 15 বছর ধরে? আপনি, আপনাকে যদি পৃথিবীর কোন লোক আমেরিকায় বসে বলে যে শারমিন আপনি তো একজন প্রথিতযশা সাংবাদিক, জার্নালিস্ট, আপনি হোস্ট করেন বিভিন্ন প্রোগ্রাম, আপনি আমার সাথে কফি খেতে খেতে আপনার দেশের স্বাধীনতার গল্পটা একটু আপনি বলেন, কোন উপায় আছে বঙ্গবন্ধুর নাম না বলে গল্প বলার? তাহলে তখন যদি আপনি নিজেকে একবার চোখ বন্ধ করে প্রশ্ন করেন যে আমারে যে এই স্বাধীনতা দিয়ে গেল, ভালো মন্দ দুটো হওয়ারই, আমারে যে স্বাধীনতা দিয়ে গেল প্রাচুর্যময় সম্পদশালী হওয়ার, আমি তারে দিনে দুপুরে অপমান করতেছি, আমি তাহলে কি শিখাইলাম? হোয়াট ওয়াজ মাই অ্যাসাইনমেন্ট, হোয়াট ডিড আই ডু, হাউ এম আই সাকসেসফুল? আমি খুব মনের আবেগের কষ্টের জায়গা থেকে বলছি, বুঝছেন? অনেক কিছু মনে হয় যে খুব দামি দামি শার্ট প্যান্ট পরে আছি, মানুষের মনের কথা আমরা শুনি, জানি। কি শিখাইলাম আর কি পরিমাণ কি পরিমাণ ক্ষুব্ধ হবার পরে নিশ্চয়ই এরকম একটা অবস্থানে মানুষ যায় নানান রকম। না বিরক্ত ক্ষুব্ধ না, আমরা তো শিখাতে পারি নাই ভাই। আপনি ওই যে বললাম যে আপনি ভালোবাসার রাজনীতি ছাড়া তো আপনি কোনো কিছু ঠিক মতো শুনেন, মানে ড্রিল মেশিন ব্যবহার করে কেন? আপনি ভালো মতো একটা জায়গায় তো প্রস্তুত করে একটা জিনিসকে এখানে লাগাবেন, তাই না? আপনাকে তো একটা কাজকে খুব মন দিয়ে করতে হবে। আপনার একটা শিক্ষামন্ত্রী ছিল, এটা বলতে তো অসুবিধা নেই, উনি ওনার খুব সমস্যা, মানে আমার নানা তো সিলেটের মন্ত্রী ছিলেন, আমার বাবাও আমেরিকার মন্ত্রী ছিলেন, 5 বার এমপি ছিলেন। তো নুরুল ইসলাম নাহিদ সাহেব খুব খাতির করতেন আমার আব্বারে, দেখলাম সিলেটের জামাই খুব আদর করতেন, ভালো এমনি ভদ্র মানুষ। আপনি তারা দায়িত্ব দিয়েছেন বাংলাদেশের, সে বাংলাদেশের শিক্ষামন্ত্রী, তারা একটু জিজ্ঞেস করেন তো বাংলাদেশের মানে শিক্ষায় বিপ্লব ঘটনার কি করছে সে? আপনার আমি বললাম না যে গ্রেনেড দিয়ে তো যুদ্ধ করে জিততে পারবেন না। প্রচন্ড বরং প্রশ্ন, যদি মানুষের ভালোবাসা না থাকে, কমিটমেন্ট না থাকে, যদি মানুষকে এম্পাওয়ার না করা যায়, আপনি তারা যতই অস্ত্র দেন আপনি কিন্তু জিতবেন না। ঠিক আছে? তো আপনি তো প্রতিনিয়ত দারিদ্রের সাথে যুদ্ধ করছেন, আপনি প্রতিনিয়ত যেটাকে বলে কুসংস্কারের বিরুদ্ধে যুদ্ধ করছেন, আপনি প্রতিনিয়ত বিভিন্ন সনাতন চিন্তা ভাবনা যেগুলো আসলে মানুষের জন্য ভালো নয় সেটার বিরুদ্ধে যুদ্ধ করছেন। শুধু তাই না, 1971 সালে যাদেরকে আপনি হারিয়ে পরাজিত করে জয়ী দেশ, জয়ী বাংলাদেশ হিসেবে আবির্ভূত হয়েছেন, সেই লুকিয়ে থাকা শত্রুগুলোর বিরুদ্ধেও যুদ্ধ করছেন। সেই যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ারটা ছিল শিক্ষা। আপনি যদি 10 বছর বয়সের একটা বাচ্চাকে সত্যি ভালোবাসার জায়গা তৈরি করে দিতে পারেন, যে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে, জাতীয় চার নেতা ছিলেন, আরো অনেক সাহসী মানুষেরা ছিলেন, লক্ষ মানুষের আত্মত্যাগ, লক্ষ মা বোনের স্বপ্ন, যে সত্যিকার করতে শেখাতে পারেন, তাহলে এই ঘটনা তো ঘটতে পারে না। আর তার থেকেও মারাত্মক কথা আপনাকে একটা বলতে চাই, যে এত বড় চক্রান্ত হয়েছে, আমি বলছি চক্রান্ত নিয়ে কোনো ডিবেট নেই, নিশ্চয়ই চক্রান্ত ছিল, আছে, থাকবে। কিন্তু তাইলে আমার গোয়েন্দা সংস্থা, ওনার কাজ কি ছিল? উনি কি কোথায় বৈশাখী মেলা হচ্ছে, বাতাসা খাচ্ছে, নাড়ু খাচ্ছে এই খবর দিবে, নাকি চক্রান্ত হচ্ছে এই খবর দিবে? তো উনি খবর দিলেন না কেন? তাহলে আমার গোয়েন্দা সংস্থার দায়িত্বে কারা ছিলেন, এই প্রশ্ন করতে হবে। 1 2 নাম্বার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একেবারেই আগরতলা ষড়যন্ত্র মামলার সময় থেকে প্রমাণ করে দিয়েছেন বাঙালির কাছে যে একটা রাজনৈতিক দল সত্যিকার অর্থে যদি সক্ষম অবস্থায় থাকে, তাহলে কোনো অংশে সে কোনো গোয়েন্দা সংস্থার থেকে কম না।
সে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘটে যাওয়া যে কোনো ঘটনা সম্বন্ধে জানবে এবং ব্যবস্থা নিতে পারবে। আপনি বিভিন্ন ওই সময়কার যে প্রাসঙ্গিক বইগুলো পড়লে দেখবেন যে বঙ্গবন্ধু প্রতিনিয়ত 1971 সালে কখন কতজন সৈন্য আসতেছে, কোন অফিসার আসতেছেন, সব খবর পাচ্ছিলেন। সেটা তার পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা দিচ্ছিল না, বা পাকিস্তান পুলিশ বাহিনীর গোয়েন্দা সংস্থা, সেটা বাংলাদেশের পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ অবস্থায়, ঐক্যবদ্ধ অবস্থায়, নিবেদিত অবস্থায় ছিলেন। তারা ছোট ছোট খবর নিয়ে নিয়ে সংঘবদ্ধ ঐক্যবদ্ধ নিবেদিত অবস্থায় না থাকবার কারণে 75-এর মতো ঘটনাও তো ঘটে গেল। তো 5ই আগস্টের সময় এত বড় চক্রান্ত হলো, তাহলে আমার দলের এই যে ইন্টেলিজেন্স, এই যে গোয়েন্দার যে একটা সক্ষমতা, সেটা কি ছিল? যেহেতু আমি দায়িত্বে ছিলাম না, আমি বলতে পারি না, কিন্তু বলতে পারি যে ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে। তা আমি সব যদি ভালো চালাই, তাহলে ফেলিয়ারটা হলো কিভাবে? জি, আরেকটু সরাসরি দু একটা প্রশ্নে আসি, শেষের দিকে চলে আসছি, একটু আসি যে নানান রকম দুর্নীতি অনিয়মের বিষয়ে তো কথা আপনিও বলছেন। একদম মানে দেখছিলাম প্রথম একটি দুর্নীতির মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও, এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহকারে বিভিন্ন প্রকল্পে 80,000 কোটি টাকা দুর্নীতি একটা অভিযোগ উঠছে, এবং প্রাথমিক সত্যতা পেয়েছে বলে দুর্নীতি দমন কমিশনের বরাত গণমাধ্যমে সেই খবরগুলো আসছে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? তার যে মানে শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ সিদ্দিক, যিনি ব্রিটিশ এমপি এবং মন্ত্রী, তিনিও, তার বিরুদ্ধে অনেক অভিযোগ। যুক্তরাজ্যেও তার একটা পরিণাম বা একটা বহিষ্কারের দিকে এগিয়ে যাচ্ছে, প্রক্রিয়া একটা চলছে, অভিযোগ উঠছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, আসলে একটু আমাকে এভাবে আসতে হবে, যেটা সততার শক্তি একটু বলতে হবে। হ্যাঁ, আমার বাবা জনাব এইচ এন আশিকুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের গত 32 বছর ধরে কোষাধ্যক্ষ, এবং আপনি জানেন যে 111-এর সময় বাংলাদেশ আওয়ামী লীগ তথা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীকে দলীয় হিসাব নিকাশকে কেন্দ্র করে কোন রকম কোনো মামলা বা অভিযোগ কেউ দিতে পারেন নাই। এবং তখন প্রথম আলো সহ অনেক বড় বড় পত্রিকায় সপক্ষে লিখেছেন যে এটা একটা আশ্চর্য ব্যাপার যে চারিদিকে এত অভিযোগ এত কিছু, কিন্তু দলীয় ফোরামে এত কোটি কোটি টাকার চাঁদা বা দলের যে সম্পদ ব্যবস্থাপনা সবকিছু থাকার পরেও এখানে কোনো অভিযোগের কোনো সুযোগ নাই। এবং পরিলক্ষিত হয় যে এই যে 5ই আগস্টের পরও এখনো নির্বাচন কমিশন, দুদক বা সরকারের কোনো এজেন্সি বাংলাদেশ আওয়ামী লীগের হিসাব নিকাশ রাখার ক্ষেত্রে কোন রকম কোনো অভিযোগ তুলতে পারেন নাই, ইনশাল্লাহ পারবেন না। এটা আমি বলছি এই কারণে যে দলের হিসাব যেমন একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে ঠিক আছে, জননেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত হিসাবও কিন্তু একেবারেই পুঙ্খানুপুঙ্খভাবে ঠিক আছে। আই এম সারপ্রাইজ যে এত ব্যস্ততার ভিতরে কিভাবে তিনি এটা করেন, বাট শি ইজ ভেরি মেটিকুলাস। তার কোনো ইনকাম ট্যাক্সের রিটার্ন, কোনো জায়গায় কোনো বকেয়া, কোনো বাকি কিচ্ছু নাই, এবং তার কোথায় কি সম্পদের ডিক্লারেশন একদম পরিষ্কার। আমি ওনার কথাটা বলার পরে এখন একটা ভিন্ন পর্যায়ে যেতে চাই। অন্য আর যাদের ব্যাপারে অভিযোগ আসছে, তাদের এখন সময় এসেছে জননেত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করার জন্য তাদের ব্যক্তিগত সম্পদ, তার কি স্থিতি, কি অবস্থান, এটা ওই সব দেশে ডিক্লারেশন দেওয়ার ব্যবস্থা আছে, সেই ডিক্লারেশন দেওয়া। তাহলে মানুষের এটা নিয়ে কথা বলতে পারবে না। তাদের উচিত আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যাতে এই দায়ভার নিতে হয়, ওনারা ওনাদের মতো করে ওনাদের সম্পদের যে ডিক্লারেশন সেগুলো দিয়ে আসবেন, এবং যেই দেশে দিচ্ছেন সেই দেশের এজেন্সিগুলোই এগুলো পরীক্ষা নিরীক্ষা গবেষণা করে বলবেন যে এই ডিক্লারেশন ঠিক আছে কিনা। আপনাকে ধন্যবাদ।